হ্যালো ফ্রেন্ডস, গুড নুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ভ্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আজকে আমি অনেক 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 ভালো আছি। আর যদি বলো কেন ভালো আছি, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতেই পারবে যে আজকে আমার এতটা খুশি হওয়ার কারণ কি। আর সত্যি বলতে গেলে ভগবানের প্রতি আমার একটা বিশ্বাস ছিল, তো আজকে থেকে সেই বিশ্বাসটা আরও দ্বিগুণ হয়ে গেল। তো কেন কি বৃত্তান্ত তোমরা ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে। তো আমি 2024 পড়তে মানে শুরুতেই একটা ভ্লগ পোস্ট করেছিলাম, যার টাইটেল ছিল যে 2024 যে আমার জীবনে এত বড় ঝড় তুলে দেবে আমি ভাবিনি। তো আমার মাকে নিয়ে একটা কিছু কথা বলেছিলাম, তো মায়ের কি হয়েছে, কি বৃত্তান্ত বা রিপোর্টে কি বেরিয়েছে, তো আমি সবটাই তোমাদেরকে বলেছিলাম যে পরে জানাবো। তো সেই নিয়ে আমি কোনো আর ভ্লগ পোস্ট করিনি। তো আজকে সেই দিন এসেছে তোমাদেরকে জানানোর যে কি হয়েছিল আমার মায়ের। তো তোমরা যারা আমার রেগুলার ভ্লগ দেখতে বা আমি যে ভ্লগ পোস্ট করতাম যারা দেখতে, তারা জানো আমার মা কিন্তু অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। রিসেন্ট আমার মা ভালো আছে। তো আমার মায়ের কি হয়েছিল, মায়ের না ব্রেস্টে এক জায়গায় একটা গুলটি মতো হয়েছিল। তো মায়ের ফার্স্টে নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল, গা হাত পা জ্বালা করছিল, তারপর আরও মানে নানা রকম সমস্যা, বিছানা থেকে উঠতে পারতো না, খেতে পারতো না ঠিক করে, মানে দিন দিন শুকিয়ে যাচ্ছিলো, ওয়েট অনেক কমে গেছিলো, অনেক কমে গেছিলো। মানে মায়ের চেহারাটা ভালোই হেলদি হয়ে গিয়েছিলো, কারণ মা নার্ভের ওষুধ খেত। কিন্তু হঠাৎ করে 1 বছর পর মা যে ডক্টরকে দেখাতেন, সেই ডক্টরের কাছে যখন আবার চেক আপে গেল 1 বছর পর, আমরাই জোর করে পাঠালাম যে তুমি এত হেভি হয়ে যাচ্ছ, একবার ওয়েটটা মানে একবার প্রেসক্রিপশন নিয়ে যাও, একবার চেক আপ করিয়ে নাও। তো সেই কারণে মা গিয়েছিল। তা যাওয়াতে ডক্টর কি করেছিলেন, নার্ভের ওষুধটা বন্ধ করে দিয়ে অন্য ওষুধ দিয়েছিলেন। তো আমরা না প্রথম দিকে সেটা বুঝতে পারিনি যে মায়ের কী থেকে কী হচ্ছে। আমরা ভাবছি যে কেন মায়ের আবার এরকম শুরু হলো, মানে কি ক্ষতি হলো, কী থেকে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। নানা রকম মা বলতো পেটে লাগছে, এই সমস্যা যে ওই সমস্ত রকম টেস্ট করা হচ্ছে, আর সমস্ত রকম টেস্টই নেগেটিভ, মানে পজিটিভ কিছু ধরা পড়ছে না। মানে টেস্টে মা খুবই ভালো আছে, মায়ের কোনো সমস্যা নেই, অথচ মায়ের কষ্ট হচ্ছে। তো কেন হচ্ছে, কি বৃত্তান্ত, কিছু বুঝতে পারা যায়নি। তো যেহেতু খেতে পারতো না, আমরা অনেকে বললাম যে তাহলে তুমি একটা গাইনোকোলজিস্ট দেখাও, একটা গ্যাস্ট্রোলাইজার দেখাও। তো দেখিয়ে কি হয়। তো সেটাও দেখাতো, বা মায়ের ইউরিন যেখান থেকে পাস হয় সেখানেও মায়ের প্রবলেম হতো, মানে জ্বালা করতো। তো সেই জন্য গাইনোকোলজিস্টও দেখানো হয়েছে, নানা রকম ডক্টর। মাকে দেখার পরে যখন কিছুতেই কিছু হচ্ছে না, বা সমস্ত টেস্টের রিপোর্ট মায়ের ভালো আসছে, তখন তো মানে আমরা খুব টেনশান করছি। আর মা সমানে বলতো কি, আমার যে মামাবাড়ির দাদা মানে দাদু আর দিদা ছিল না, ওদের ক্যান্সার হয়েছিল। তো মা সমানে ভয় পেত কি মায়ের হয়তো ক্যান্সার হয়েছে, যার কারণে মায়ের এরকম অবস্থা। তো শেষ পর্যন্ত দেখা গেল মায়ের না ব্রেস্টে একটা গুলটি মতো দেখা দিল। তো মানে এটা ওই গুলটিটা যদিও বা অনেক দিন আগেই ধরা পড়েছিল, কিন্তু আমরা না অতটা গুরুত্ব দিইনি, বা আমরা তখন ভাবিনি যে একটা সামান্য গুলটি থেকে এত কিছু হতে পারে, সেইটা নিয়ে আমরা কেউ মাথায় ঘামাইনি। তো রিসেন্ট যখন কিছুতেই কিছু হচ্ছিল না, বা এত ডক্টর, বা আমার বাবা রাজমিস্ত্রি যোগানে কাজ করে, বাবা কিন্তু সেই কাজ করেও আমার মাকে চিকিৎসায় কোনো রকম খামতি রাখেনি, সমস্ত রকম ডক্টর দেখিয়ে যায়। কিন্তু যখন কিছুতেই কিছু হচ্ছে না, আমরা শেষ পর্যন্ত ভাবলাম কি, তাহলে যে গ্যাস্ট্রোলাইজার মাকে দেখছেন ওনাকেই বললো মা যে এরকম আমার একটা ব্রেস্টে একটা গুলটি মতো হয়েছে। তো উনি একটা ব্রেস্টের ফটো করতে দিলেন। তো ফটোটায় কী বেরোলো জানি না, উনি দেখে বললেন, আমি ডক্টরের নাম বলছি না, বা উনি কোথায় বসেন সেটাও বলছি না, কিন্তু ডক্টর ওটা দেখে কি বুঝলেন আমি জানি না, ডক্টর দেখে এটাই বললেন যে জিনিসটা এখনও ব্রেস্টেই আছে, বেশি দূর ছড়ায়নি, ফেলে রাখবেন না, তাড়াতাড়ি পিজিতে বা বা টাটা মেডিকেল যেটা আছে, যেটা ক্যান্সার হসপিটাল বলে আমরা জেনে থাকি, তো সেইখানে মাকে বললো দেখানোর কথা। তো স্বাভাবিক যখন টাটা মেডিকেলে মাকে রেফার করে, তো আমরা ভেবেছিলাম মায়ের ক্যান্সার হয়েছে, বা আমরা সেটাকে ক্যান্সার বলেই ধরে নিয়েছি। আবার ডক্টর কি বলেছিলেন, ব্রেস্টে আছে, ব্রেস্ট থেকে জিনিসটা ছড়ায়নি। তো আমরা তো স্বাভাবিক আমরা ভাববো যে ক্যান্সার হয়েছে, বা যাকে বলেছি সেও ভেবেছে, মানে তো সবাই। আর তাছাড়া আমিও খুব কষ্ট পেয়েছিলাম, তো আমি পোস্টও করে দিয়েছিলাম মাকে নিয়ে, আমি খুব কেঁদেছিলাম সেদিন। তো ঠাকুরকে শুধু একটা কথাই বলতাম যে ঠাকুর, তুমি গরিব মানুষকে কেন এভাবে কষ্ট দিচ্ছ, তুমি জানো আমাদের চিকিৎসা করার ক্ষমতা নেই। যদি একটা ক্যান্সার হয় তাহলে কেমো দেয়া বলো, বা যে কোনো রকমের ট্রিটমেন্ট, মানে ক্যান্সার হলে তার খরচার কোনো সীমানা নেই, যতই মানে যে কোনো জায়গায় দেখাও না কেন তার একটা বিশাল খরচা। তো আমি ঠাকুরকে সেই সময় প্রচণ্ড ডেকেছি, আমি কেন, সকলে ডেকেছে, সকলে ডেকেছে আমার মায়ের জন্য, অনেকে প্রে করেছে। তো যাই হোক, যেহেতু পিজিতে টাটা মেডিকেলের সামর্থ্য নেই, কারণ টাটা মেডিকেল যেহেতু প্রাইভেট হসপিটাল, তো ওখানে না দেখিয়ে মাকে পিজিতে নিয়ে যাওয়া হলো। বাবাই নিয়ে গেছে, বাবাই সবটা করেছে, আমার জিজুও অনেক হেল্প করেছে, জিজুও গেছে। তারপর আমাদের পাশের পাড়াতেও একজন মহিলা ছিলেন,
তো মাকে মা যে ডক্টরকে দেখাচ্ছিলেন মানে গ্যাস্ট্রোলাইজার, উনি মাকে একটা বায়োপসি করতে দেন। তো বায়োপসিতে ফার্স্ট যে বায়োপসি রিপোর্টটা আসে, জিজু তখন গিয়েছিলেন। তো সেটা দেখে মানে ওনারা কনফিউজড ছিলেন, মানে ওনারা মায়ের মুখ থেকে সমস্তটা শুনেছিলেন যে মায়ের কী হয়েছে, ক্যান্সার হয়েছে না ক্যান্সার, মানে ক্যান্সার হলে যেগুলো প্রবলেমগুলো দেখা দেয় মায়ের থেকে সব কিছু জানার পর ওনারা বললেন যে না, ওনার ক্যান্সার হয়নি, অথচ রিপোর্টে হয়তো ক্যান্সার এসেছিলো বা কিছু একটা এসেছিলো, আমি জানি না। ওনারা ক্লিয়ার করে কিছুই বলেনি যে রিপোর্টে কী এসেছেন। তো ওনারা আবার রিপোর্ট করতে বললেন, মানে একবার বায়োপসি হয়েছে, মানে ব্রেস্টের চামড়া নিয়ে সেটা হয়েছিল বায়োপসিটা। বায়োপসি দু ধরনের হয়, একটা চামড়া নিয়ে হয় আর একটা হচ্ছে ব্রেস্ট থেকে রস নিয়ে হয়। তো মায়ের ফার্স্টে চামড়া নিয়ে হয়েছিল। তো জানি না রিপোর্টে কী বেরিয়েছে, ওরা ক্লিয়ার করে কিছু বলেনি। তো পিজি যেহেতু একটা সরকারি হসপিটাল, তো ওখানে তো একটু ঘোরাবেই বা টাইমও দেবে। তো 15 দিন পর রিপোর্ট বেরোতে ওনারা কিছু বললেন না যে কী বেরিয়েছে না বেরিয়েছে। তো ওনারা বললেন আবার বায়োপসি করতে হবে। তো সেই নিয়ে তো আমরা সবাই টেনশন করছিলাম। বাট আমার জিজু, তো জিজু যখন এখানে ঘুরতে এসেছিলো, মানে মায়ের বায়োপসির রিপোর্টটা হওয়ার পর যখন মাকে আবার ফেরত পাঠায়, 1.5 মাস পরে আবার ডেট দেয় বায়োপসির জন্য। তো তার মাঝখানে আমার জিজু একবার ঘুরতে এসেছিলো। তো এসে বলেছিল যে না, আর যাই হোক মা, এই রিপোর্টে আছে তোমার ক্যান্সার হয়নি। তবু জিজু যতই বলুক আমরা একটা টেনশানে ছিলাম যে কি বলতো, মানে জানি হয়নি, জিজু বলছে, কিন্তু যতক্ষণ না বায়োপসিটা হয়ে আবার রিপোর্ট হচ্ছে ততক্ষণ শিওর নয়। তো যাই হোক, আবার মায়ের বায়োপসি হয় ডেট মতো। তো বায়োপসি হওয়ার পরেই এবারে বায়োপসিটা বুকের মানে যে ব্রেস্টের যে রস, সেই রসটা নিয়ে হয়। তো ফাইনালি আজকে আজকেই রিপোর্টটা দিয়েছে। আর আজকে রিপোর্টটা দিয়ে আমার মা এখনও বাড়ি এসে পৌঁছায়নি, কিন্তু আমি এতটাই আনন্দ হচ্ছে। আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে কথাটা শেয়ার করি, যেহেতু আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম আর তোমরাও ভাবছিলে যে কী এমন ঝড় উঠলো আমার জীবনে, কেন এভাবে পোস্ট করলাম। আর দেখো, মাকে নিয়ে আমি এটা তখন পোস্ট করতে চাইনি, কারণ ক্যান্সার হয়েছে এই জিনিসটা আমি কী করে পোস্ট করতাম, বা যেহেতু একদম শিওর ছিলাম না। কিন্তু ডক্টর এমনভাবেই বলেছিলেন, আমরা শিওরই হয়ে গিয়েছিলাম। তো আমি জানি না উনি কী হিসেবে কী বলেছিলেন না বলেছিলেন। তো আজকে ফাইনালি জানতে পারি মায়ের ক্যান্সার হয়নি, ব্রেস্টে যেটা হয়েছে একটা সামান্য একটা টিউমার মতো দেখা দিয়েছে। তো ওনারা অপারেশন করতে বলেছিলেন, বাট আমার জিজু আর আমার তন্ময় বারণ করলো, বললো ওটা অপারেশন করতে হবে না, ওটা একটা হোমিওপ্যাথিক বড় ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবেন, যার কারণে ওটা অপারেশন হবে না। আর আমি কেন সবাই অনেক খুশি হয়েছি যে মায়ের ক্যান্সার হয়নি। আর জগতে কী বলতো, মানে সবাই থাকলেও মা বাবা এমন একটা জিনিস, তাদের যদি কিছু হয় না, মানে যেন জীবনটাই কীরকম ওলট পালট হয়ে যায়। তো যখন ফার্স্ট শুনি এরকম একটা কথা বলেছিলেন কি যে ব্রেস্টই গেছে, ব্রেস্ট থেকে ছড়ায়নি, যে ডক্টরকে দেখাতেন। তো সেইটা নিয়ে প্রচণ্ড টেনশানে ছিলাম। তো ফাইনালি আজকে সেই টেনশান থেকে আমরা সবাই মুক্ত, সবাই রিলিফ ফিল করছি। আমার বাবাও প্রচণ্ড টেনশান ছিলেন, যেহেতু আমার ভাই দাদা কেউ নেই, জামাইরা যতই থাকুক, পাশে একটা ছেলে থাকলে অনেকটা বড় হেল্প, বাট বাবার সেরকম হেল্পের কোনো লোক নেই। তো যেটুকু করতো জিজু বা তন্ময়, যেটুকু দূর থেকে করতে পারতো সেটুকুই করতো। তো মাঝখানে যখন বললাম না যে জিজু এসেছিলো, তো জিজু যখন এখানে এসে মানে রিপোর্ট দেখে জানালো যে এটা আর যাই হোক ক্যান্সার হতে পারে না, তো আমরা তখন সবাই মিলে ডিসাইড করলাম যে মা যেহেতু ফার্স্টে নার্ভের ওষুধ খেত, তো যেহেতু যে ডক্টরকে দেখাতেন উনি নার্ভের ওষুধটা বন্ধ করে দেন মাকে কিছু না জানিয়েই, তো তাহলে আরেকবার কোনো ভালো নার্ভের ডাক্তারকে দেখানো হোক, তো দেখালেই বোঝা যাবে যে কী থেকে কী হচ্ছে। তো দিয়ে মা আর একটা ভালো নার্ভের ডক্টর দেখালেন। তো তখন মায়ের বায়োপসিটা হয়নি, মানে লাস্ট যে বায়োপসিটা করতে দিয়েছেন, তো সেই নার্ভের ওষুধটা খেয়ে মা অনেকটা ভালো আছে, অনেকই ভালো আছে, খাওয়া দাওয়া আবার করতে পারছে আগের মতো, মানে মা পুরোপুরি সুস্থ আছে। তো তারপরে যখন আবার আজকে তো বায়োপসি রিপোর্টটা দিল, তোমাদেরকে বললামই, তো জানা গেল যে মায়ের ক্যান্সার হয়নি। তো বুঝতেই পারা যাচ্ছে মায়ের যে প্রবলেমটা হচ্ছে, মানে যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো মেন নার্ভ থেকেই হচ্ছিল, যেহেতু নার্ভের ওষুধটা বন্ধ করে দিয়েছিলেন। তো এখন নার্ভের ওষুধগুলোই খাচ্ছে, ভালোও আছে। আর দেখা যাক ওই ব্রেস্টের জন্য একটা ভালো কোনো হোমিওপ্যাথিক ডক্টরকে দেখানো হবে। আর যদি বলো মায়ের এই জিনিসটাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, তো কেন ভিডিও বানাচ্ছি, কারণ যখন ফার্স্ট আমি ওই বললাম না 2024-এর প্রথম দিকে যে ব্লগটা আমি পোস্ট করেছিলাম, ওটা থেকে অনেকে আমায় জিজ্ঞাসা করেছিল কী হয়েছে না হয়েছে। তা আমরা যেহেতু সবাই ধরেই নিয়েছিলাম মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তো আমি অনেককেই বলেছিলাম যে মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, বা অনেকেই আমাদের পাড়াতেও অনেকে জেনে গিয়েছিল যে মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, সেটাই যাতে লোক না জানে তার জন্যই এই ভিডিওটা পোস্ট করা। যে ছেলে থাকলে যেটা হয় সেটা তো আর জামাইরা পূরণ করতে পারে না, তো সেই নিয়ে আমি অনেক টেনশন করতাম। তো ঠাকুরকে অনেক ডেকেছি। আমি ঠাকুরকে বলেছিলাম তুমি যদি সত্যি থাকো তুমি প্রমাণ করে দাও যে আমার মায়ের যেন আর যাই হোক ক্যান্সার না হয়, ব্রেস্টে যাই হোক ক্যান্সার যেন না হয়। তো ফাইনালি ঠাকুর আমার কথা শুনেছেন,
আর আবারও বিশ্বাস হয়ে গেল যে ঠাকুর আছেন। তো চলো, আশা করি তোমাদেরকে সবটা আমি জানালাম। আমি তোমাদেরকে বলেইছিলাম যে পরে জানাবো, তো আজকে সেই দিনটা এসেছে, তাই তোমাদেরকে সবটা ক্লিয়ার করে দিলাম। তো আমি তো অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।